রাত ৮টার চোর লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। রাত ৩:৩০। রাস্তার একপাশে একখানা মোটর গাড়ি। সামনের আসনে মূর্তির মতো স্থির হয়ে বসে আছে একটা লোক। কনস্টেবল লুইস শিলি নিজের ঘাঁটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নজর রাখছিল গাড়িখানার ওপরে। এইভাবে কেটে গেল ঘণ্টাখানেক। তারপর শিলি এগিয়ে এসে গাড়ির ভেতরে ফেলল নিজের টর্চের আলো। ড্রাইভারের আসনে বসে বসেই ঘুমোচ্ছে একটি ছোকরা। দুই চোখ মোদা, মাথাটি এলিয়ে পড়েছে কাঁধের ওপর। শিলির প্রথম ধাক্কায় ছোকরা নড়ে চড়ে উঠল বটে, কিন্তু তার ঘুম ভাঙল না। দ্বিতীয় ধাক্কা দিয়ে শিলি হাঁকল, এই কে তুমি, উঠে পড়ো। ধড়মড় করে ছোকরা জেগে উঠল। তার চোখে মুখে আতঙ্ক। তারপর ভালো করে চেয়ে দেখে একটা আশ্বস্তির নিঃশ্বাস ফেলে সে বলল, তবু ভালো পুলিশ, আমি ভেবেছিলাম ডাকাত, যা ভয় পেয়েছিলাম। শিলি শুধালো, কে তুমি বাপু, এখানে কি করছিলে? ঘুমিয়ে পড়েছিলাম। নাম কি? ডেভিস টিঙ্গো। বয়স? 17। বাড়ি কোথায়? ক্যামডেনে। এত রাতে বাড়িতে না গিয়ে রাস্তায় গাড়িতে শুয়ে ঘুমোচ্ছিলে কেন? সিনেমা দেখে বাড়ি ফিরছিলাম। হঠাৎ চোখের পাতা ঘুমে জড়িয়ে এলো। ছোকরা জবাবগুলো দিচ্ছিল বেশ সপ্রতিভ মুখেই। তার ভাবভঙ্গিও সন্দেহজনক নয়। কিন্তু শিলি ভাবল, তবু বলা তো যায় না, দিনকাল যা খারাপ, চারদিকেই চুরির পর চুরি হচ্ছে। ছোকরাকে আর একটু বাজিয়ে দেখা যাক। টিঙ্গো, তোমার গাড়ির লাইসেন্স দেখি। একটা চামড়ার ব্যাগে পুরে লাইসেন্সখানা পকেটে রেখেছিলাম। আজ 2 দিন হলো ব্যাগটা হারিয়ে গিয়েছে। বটে বটে, তাহলে আমার সঙ্গে একবার থানায় চলো তো বাপু। টিঙ্গো কোনো রকম ইতস্তত না করেই শিলিকে অনুসরণ করল। থানায় এসে টিঙ্গো বলল, মা বাবা আমার জন্যে ভাবছেন, একবার বাড়িতে ফোন করতে পারি? নিশ্চয়ই, ওই ঘরে ফোন আছে। টিঙ্গো চলে গেল। শিলি থানার ফাইল ঘেঁটে দেখতে লাগলো, ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা আসামির নাম খুঁজে পাওয়া যায় কিনা। খোঁজাখুঁজি ব্যর্থ হলো। টিঙ্গোর নাম নেই। টিঙ্গো বলেছে তার বাসা ক্যামডেনে। শিলি অন্য একটা ফোনের সাহায্যে সেই এলাকার থানার কর্মচারীকে ডাকল। ডিটেকটিভ মর্গান শিলির কাহিনী শুনে ক্যামডেন থানার ফাইল খুঁজে বললেন, ডেভিড টিঙ্গো নামে কোনো ছোকরা কোনো দিন এই এলাকায় ধরা পড়েনি। তখন শিলির বিশ্বাস হলো যে টিঙ্গো তাহলে দুষ্টু ছোকরা নয়। সে টিঙ্গোর কাছে গিয়ে বলল, তোমার গাড়ি আপাতত থানাতেই থাক, প্রায় ভোর হয়েছে, তুমি বাসে চড়ে বাড়ি যেতে পারবে? অনায়াসেই। বেশ, বাড়িতে গিয়ে তোমার বাবাকে একবার এখানে ডেকে আনো। টিঙ্গো চমকে উঠল। প্রস্তাবটা তার পছন্দ হলো না। বলল, বাবাকে কেন? মাকে ডেকে আনলে চলবে না? বাবার নাম শুনেই তুমি চমকে উঠলে কেন? টিঙ্গো বলল, এত ভোরে বাবাকে ডাকাডাকি করলে তিনি চটে যেতে পারেন। বেশ, তাহলে যে কেউ এলেই চলবে। তোমার বাবা কি মা এসে যদি লাইসেন্সের কথা স্বীকার করেন, তবে গাড়ি ছেড়ে দিতে আমি কোনো আপত্তি করব না। টিঙ্গোর প্রস্থান। শিলি বসে বসে ভাবতে লাগলো, সাবধানের মার নেই বলেই এত হাঙ্গামা করলাম। ছোকরা অপরাধী নয়, দেখা যাক ওর মা এসে কি বলে। আধ ঘন্টা পরে বেজে উঠল টেলিফোনের ঘন্টা। শিলি রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো, আমি ক্যামডেন থানার ডিটেকটিভ মর্গান। একটু আগেই তুমি না বলছিলে ডেভিড টিঙ্গো নামে কে এক ছোকরা তার চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে? হ্যাঁ, তাই। উত্তম, সেই ব্যাগটা আমরা পেয়েছি। ছোকরা এখন কোথায়? বাড়ি থেকে মাকে ডেকে আনতে গিয়েছে। সে ফিরে এলে থানায় বসিয়ে রেখো, আমরা এখনই যাচ্ছি। মর্গানের কণ্ঠস্বর উত্তেজিত। শিলি অবাক হয়ে ভাবতে লাগলো, এ আবার কি ব্যাপার? টিঙ্গোর ব্যাগ ক্যামডেন থানায় হাজির হলো কেমন করে? আর ওটা যে টিঙ্গোর ব্যাগ, তাই বা মর্গান জানতে পারলো কেমন করে? এমন সময়ে টিঙ্গোর পুনরাবির্ভাব।
সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন মর্গান ও কেনলি, দুই ডিটেকটিভ। শিলি জিজ্ঞেস করল, টিঙ্গো, তোমার মা কই? এত সকালে মাকে টানাটানি করতে ভালো লাগলো না। তাকে আর আনবারও দরকার নেই। কেন? আমি ভুল করেছিলাম, ব্যাগে নয়। লাইসেন্সখানা ছিল আমার বাড়ির ভেতরেই, এই নিন। লাইসেন্সের ওপরে চোখ বুলিয়ে নিয়ে শিলি বললেন, দেখছি সব ঠিকঠাক আছে। ভালো কথা। টিঙ্গো, ক্যামডেন থানা থেকে এই দুজন ডিটেকটিভ এসেছেন তোমার সন্ধানে। ক্যামডেনেই তার বাসা। সেখানকার দুজন ডিটেকটিভ তাকে খুঁজতে এসেছে শুনে টিঙ্গোর মুখ কেমন শুকিয়ে গেল। সে জিজ্ঞেস করল, কেন, ব্যাপার কি? মর্গান বললেন, ব্যাপার কিছু নয় বাপু, তবে তোমার কাছ থেকে হয়তো আমরা কিছু সাহায্য পেতে পারি। দেখো তো, এই চামড়ার ব্যাগটা তোমার কিনা? তিনি টেবিলের ওপরে একটি ছোট্ট ব্যাগ স্থাপন করলেন। ব্যাগটা নকল চামড়ায় তৈরি। তার উপরে মুদ্রিত আছে এক অশ্বারোহী কাউবয়ের ছবি। বালকরাই এরকম ব্যাগ ব্যবহার করতে ভালোবাসে। টিঙ্গো একগাল হাসি হেসে বলল, এ তো আমারই ব্যাগ। আপনারা এটা কোথায় পেয়েছেন? তীক্ষ্ণ চোখে তার আপাদমস্তক একবার দেখে নিয়ে মর্গান বললেন, টিঙ্গো, তুমি ওই চেয়ারে বসো। টিঙ্গো বসল। চেয়ার টেনে তাকে ঘিরে বসলেন গোয়েন্দারাও। মর্গান বললেন, শোনো টিঙ্গো, আজই রাশি রাশি চোরাই মাল আমাদের হস্তগত হয়েছে। কেমন করে তা বলতে চাই না, কারণ সে হচ্ছে অনেক কথা। এইটুকু খালি জেনে রেখো, সেই সব চোরাই মালের ভেতরে ছিল তোমার এই ব্যাগটাও। ফাউন্টেন পেন, বন্দুক, রিভলভার, জড়োয়া গয়না প্রভৃতি আরও অনেক কিছু দামি দামি জিনিসের সঙ্গে এই তুচ্ছ ব্যাগটাও ছিল কেন আমরা তা বুঝতে পারছি না। এখন তুমি যদি বলতে পারো ব্যাগটা কোথায়, কেমন করে হারিয়ে ফেলেছিলে, তাহলে হয়তো চোরের সন্ধান পেতে দেরি হবে না। ডেভিড টিঙ্গোর মুখ দেখে মনে হলো সে যেন দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছে। তারপর সে মাথা নেড়ে বলল, ব্যাগটা আমার কাছ থেকে চুরি যায়নি। ওটা আমি নিজেই কোথাও হারিয়ে ফেলেছিলাম। তবু চোরাই মালের সঙ্গে পাওয়া গেল আমার ব্যাগ। ভারী আজব ব্যাপার তো। মর্গান বললেন, ব্যাগটাও হয়তো তোমার কাছ থেকেই চুরি গিয়েছে, অথচ আমি টেরই পাইনি। আশ্চর্য কি, হয়তো চোর তোমার পকেট মেরে সরে পড়েছিল। টিঙ্গো আবার মাথা নেড়ে জানালো, না। মর্গান শুধলেন, তোমার ব্যাগটা কবে হারিয়ে গিয়েছে? দিন তিনেক আগে। তোমার ঠিক মনে আছে? অন্তত গেল 2 দিন থেকে ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। মর্গান পকেট থেকে একখানা ট্রলি হস্তান্তরপত্র বার করে বললেন, এখানা কি তোমার? নিশ্চয়ই, যদিও ও কাগজখানা এখনও আমি ব্যবহার করিনি। মর্গান বললেন, কাগজখানা তোমার ওই ব্যাগের ভেতরেই ছিল। আচম্বিতে টিঙ্গোর মুখ হয়ে গেল রক্তশূন্য। সে বলে উঠল, না না, ও কাগজখানা আমার নয়। আমি কি বলে ফেলেছি, আপনারা আমার মাথা গুলিয়ে দিয়েছেন। হ্যাঁ, তাই দিয়েছি বটে। ও কাগজ আমার হতে পারে না। আমি বলছি, ও কাগজ আমার নয়। মর্গান গাত্রোত্থান করে বললেন, টিঙ্গো, তোমাকে এখন আমাদের সঙ্গেই যেতে হবে। দেখছি আমরা কোনো সাধারণ চুরির মামলা হাতে পাইনি। এর ভেতরে আছে গভীর রহস্য। মর্গানের কথাই পরে সত্য হয়ে দাঁড়ায়। ডেভিড টিঙ্গো বালক মাত্র। কৈশোর অতিক্রম করে সবে যৌবনে পা দিয়েছে বটে, কিন্তু এখনও তার মুখের ওপরে আছে বালকতার সুস্পষ্ট ছাপ। অথচ তারই চারদিকে ঘিরে রচিত হয়েছিল যে জটিল ও অদ্ভুত রহস্যের জাল, তা যেমন অসাধারণ তেমনি অভাবিত ও অতুলনীয়। আপাতত আমরাও টিঙ্গোকে পুলিশের জিম্মায় রেখে গোয়েন্দাদের সঙ্গে রহস্যজালের খেই খোঁজবার চেষ্টা করব। চুরির হিড়িক শুরু হয় 1948 খ্রিস্টাব্দের 19 আগস্ট তারিখে। চোরেরা হানা দেয় কলিংস রোডের মিস্টার ওটো টপারকারের বাড়িতে। তারা একটা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। চুরির আগে ভারী ভারী আসবাবপত্র টেনে এনে এমনভাবে সদর দরজার ওপর চাপিয়ে রেখেছিল যে বাড়ির মালিক ভেতরে আসবার জন্যে ঠেলাঠেলি করলেই তারা সরে পড়বার সুযোগ পাবে।
চুরির পর তারা বেরিয়ে গিয়েছিল খিড়কির দরজা দিয়ে। তারপর থেকে শুরু হলো চুরির পর চুরি। ক্যামডেন, কলিংসউড, গ্লসেস্টার, পেন্সকেন, ওকলিন, ওডুবন ও হ্যাডন হাইটস প্রভৃতি সাউথ জার্সির শহরে শহরে। সর্বত্রই তাদের একই পদ্ধতি। তারা জানালা ভেঙে ভেতরে ঢোকে, সদর দরজার ওপরে আসবাবপত্রগুলো চাপিয়ে রাখে এবং খিড়কির দরজা দিয়ে পলায়ন করে। এবং প্রত্যেকবারেই তাদের আবির্ভাব হয় রাত 8টার কাছাকাছি কোনো একটা সময়ে। সেই জন্যে তাদের নাম রাখা হলো রাত 8টার চোরের দল। তারা যে সন্ধানী চোর সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রত্যেকবারেই চুরির সময়ে বাড়ির লোক থেকেছে অনুপস্থিত। অনেকদিন পর্যন্ত জনপ্রাণী চোরেদের মুখ দর্শন করবার সুযোগ পায়নি। একবার মাত্র জনৈক ব্যক্তি একটি ঘটনাক্ষেত্রে 2 জন লোককে চলে যেতে দেখেছিল, কিন্তু সেও তাদের পেছন দিক ছাড়া আর কিছুই দেখতে পায়নি। অবশেষে মিস্টার জ্যাফার্টির বাড়িতে তাদের একজনের খানিকটা বর্ণনা পাওয়া গেল। ডিটেকটিভ মর্গান ও কিনলির কাছে জ্যাফার্টি বললেন, বাড়ির অন্যান্য লোকরা সিনেমা দেখতে গিয়েছিল, আমি সব আলো নিভিয়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাত যখন 8টা 15 তখন একতলায় কি একটা শব্দ হয়, আমারও ঘুম ভেঙে যায়। আমি বিছানা থেকে নেমে পা টিপে টিপে গিয়ে সিঁড়ির আলো জেলে দিয়ে দেখি নিচে একটা লোক দাঁড়িয়ে ঊর্ধ্বমুখে তাকিয়ে আছে আমার পানে। সে আমাকে শাসিয়ে বললে, খবরদার টু শব্দটি করো না। পর মুহূর্তে সে সাত করে নিজের পকেটে হাত চালিয়ে দিলে। আমি ভাবলুম, এই রে, এইবারে বার করে বুঝি রিভলভার। তারপর সে রিভলভার বার করলে না বটে, কিন্তু পকেট থেকে নিজের হাত বার করে আমার দিকে একটা অঙ্গুলি নির্দেশ করে তালুতে জিভ লাগিয়ে একটা শব্দ উচ্চারণ করলে। তারপরেই খিলখিল করে হেসে উঠে এক ছুটে বাড়ির বাইরে পালিয়ে গেল। আমি নিচে নেমে গিয়ে দেখি আমার আসবাবপত্রগুলো স্থানচ্যুত হয়েছে বটে, কিন্তু চোর সেগুলো সদর দরজা পর্যন্ত নিয়ে যাবার সময় পায়নি। একটা জানালাও ভাঙা। গোয়েন্দারা চোরের চেহারার বর্ণনা জানতে চাইলেন। জ্যাফার্টি বললেন, তার বয়স 19-20-এর মধ্যেই, মাথার উচ্চতা হবে আন্দাজ 5.5 ফুট, দেহের ওজন 2 মণের বেশি হবে না। তার মাথায় লম্বা লম্বা চুল, সরুঙ্গে নাক, 2 গালের হাড় উঁচু উঁচু, তার চোখ দুটো ছোট ছোট। সব থানাতেই জেলখাটা বিখ্যাত ও অবিখ্যাত আসামিদের অসংখ্য ফটো সংগ্রহ করে রাখা হয়। গোয়েন্দারা বললেন, লোকটার ছবি দেখলে আপনি চিনতে পারবেন? পারবো। জ্যাফার্টিকে ছবির বইগুলোর সামনে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো। গাদা গাদা বই। কয়েক ঘন্টা পরে ছবি দেখা শেষ করে তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার বাড়িতে যে অনাহত অতিথি এসেছিল এর মধ্যে তার ছবি নেই। পরের দিনের কথা। গ্লাসেস্টারের একখানা বাড়িতে গিয়ে হানা দিল রাত 8টার চোরের দল। তার পরের দিনেই কলিংসউডে হলো আবার তাদের আবির্ভাব। এ পর্যন্ত তারা যেসব নগদ টাকা, জড়োয়া গয়না, রেডিও ও ঘড়ি প্রভৃতি সরিয়ে ফেলতে পেরেছে, তার মোট দাম হবে 35,000 টাকার চেয়েও বেশি। পুলিশের অবস্থা অত্যন্ত অসহায়। তারা উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করছে, প্রাণপণ চেষ্টার ও তদন্তের কিছুই বাকি রাখছে না। তবু নিয়মিতভাবেই চুরি হচ্ছে, আজ এখানে কাল ওখানে, যেখানে সেখানে। পুলিশ অতঃপর কি করবে যেন তা জানতে পেরেই চোরের দল পুলিশের আগে আগে গিয়ে আবির্ভূত হয় যে কোনো ঘটনাক্ষেত্রে। পুলিশের খাতায় ছাড়া পাওয়া যত দাগি চোরের নাম আছে, তাদের ভেতর থেকে প্রত্যেক সন্দেহজনক ব্যক্তিকে আবার ধরে এনে খোঁজ খবর নেওয়া হলো। ফল কিন্তু অষ্টরম্ভা। রাত্রে পথে পথে চৌকিদারের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো। যেসব দোকানে লোকে জিনিসপত্র বাঁধা রাখে বা বিক্রি করে, সেখানে খানা তল্লাশ করেও একটি মাত্র চোরাই মাল পাওয়া গেল না। কেনলি একদিন মর্গানকে ডেকে বললেন,
চোরেরা যদি না চুরির পদ্ধতি বদলায় আর রাত 8টায় চুরি করার অভ্যাস না ছাড়ে, তবে একদিন না একদিন আমাদের হাতের মুঠোর ভেতরে তাদের আসতেই হবে। তারপর 1949 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি তারিখে 67 বছরের বৃদ্ধ জর্জ ব্রাউন রাজপথ দিয়ে যেতে যেতে আক্রান্ত হলেন 2 জন গুন্ডার দ্বারা। একটা গুন্ডা রিভলভার দেখিয়ে টাকা দাবি করে। ব্রাউন প্রতিবাদ করাতে সে রিভলভারের বাড়ি মেরে তার মাথা ও মুখ ক্ষতবিক্ষত করে দেয় এবং তিনি মাটির উপরে পড়ে যান প্রায় অচৈতন্যের মতো। পুলিশ হাসপাতালে গিয়ে ব্রাউনের কাছ থেকে আততায়ীর যে বর্ণনা সংগ্রহ করল তার সঙ্গে হুবহু মিলে গেল জ্যাফারটির দ্বারা বর্ণিত চোরের চেহারা। অধিকতর উল্লেখযোগ্য হচ্ছে ঘটনাটা ঘটেছিল প্রায় রাত 8টার সময়েই। মর্গান বলল, একই লোকের কীর্তি বলে সন্দেহ হচ্ছে। কেনলি মাথা নেড়ে বললেন, কিন্তু আচমকা এই নতুন পদ্ধতিটা আমার ভালো লাগছে না। কোথায় বাড়িতে বাড়িতে চুরি আর কোথায় রাজপথে রাহাজানি। চোরেরা সাধারণত নিজেদের এক এক বিষয়ে বিশেষজ্ঞ বলে মনে করে। সহসা তারা নিজেদের পদ্ধতি বদলায় না। তবু বর্তমান ক্ষেত্রে সময় আর চেহারার যে মিল দেখছি তাও উপেক্ষা করা চলে না। চুরির পর চুরি চলতে লাগলো, একটানা চলতে লাগলো চুরির পর চুরি। চোরেদের হাত যেন দম দেওয়া ঘড়ির কাঁটা, নির্দিষ্ট সময়ে করে নির্দিষ্ট কর্তব্য পালন। হ্যাডন হাইটের একখানা বাড়ি থেকে রাত 8টার চোরেরা নিয়ে গেল 7 লক্ষ টাকার জড়োয়া গহনা। মর্গান ও কেনলি থানায় বসে চোরেদের নব কীর্তি নিয়ে মাথা ঘামাচ্ছেন। হঠাৎ এলো টেলিফোনের আহ্বান। স্ত্রীলোকের কণ্ঠস্বর। সে মার্কেট স্ট্রিটের এক রেস্তোরাঁর পরিবেশিকা। উত্তেজিত কণ্ঠে বললে, শিগগির আসুন, শিগগির, এখানে একটা লোক এসেছে। কে লোক? কি বলছো তুমি? এখানে একটা লোক কোথায় রাহাজানি করে এসে বন্ধুদের কাছে সেই গল্প বলছে। শিগগির আসুন, নইলে এসে চলে যাবে। তখনই 2 গোয়েন্দা মোটর ছুটিয়ে দিলেন সেই রেস্তোরাঁর দিকে। পরিবেশিকা রেস্তোরাঁর দরজাতেই দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করছিল। এক ব্যক্তিকে সে দেখিয়ে দিল আঙ্গুলি নির্দেশে। সে তখন বাইরে বেরিয়ে পথের ওপর এসে দাঁড়িয়েছে। তার পথরোধ করলেন গোয়েন্দারা। সচমকে সে বলল, কি চান আপনারা? আমরা পুলিশ। সে ভয়ে ভয়ে বলল, তাই নাকি? মর্গান বললেন, তুমি কোথায় গিয়ে রাহাজানি করেছ? এতক্ষণ সেই গল্প বলছিলে, আমরাও গল্পটা শুনতে চাই। রাহাজানি? হ্যাঁ, রাহাজানি। এতক্ষণ তাই নিয়ে যে খুব মুখ সাবাসি করছিলে। মুখ সাবাসি? হ্যাঁ মশাই, ঠিক তাই। বন্ধু বান্ধবের কাছে অনেকেই মুখের কথায় রাজা উজির মারতে চায়। তা কি আপনারা জানেন না? আমি যা বলছিলাম সব বাজে বানানো কথা। তোমার নাম? অ্যান্ডি ক্লিং। আমাদের সঙ্গে থানায় চলো। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বৃদ্ধ জর্জ ব্রাউনকেও থানায় ডাকা হলো। ক্লিংকে আরও কয়েকজন লোকের সঙ্গে দাঁড় করিয়ে দিয়ে গোয়েন্দারা জিজ্ঞেস করলেন, মিস্টার ব্রাউন, 2রা জানুয়ারিতে যে লোকটা আপনাকে রিভলভার দিয়ে মেরে আহত করেছিল সে কি এই দলের মধ্যে আছে? ব্রাউন মিনিট কয়েক ভালো করে লক্ষ্য করে দেখিয়ে দিলেন অ্যান্ডি ক্লিংকে। ক্লিং জন্য একেবারে স্তম্ভিত। তারপর সে আর্তকণ্ঠে বলে উঠল, না না, এ সত্য নয়, উনি ভুল করছেন। ব্রাউন বললেন, অসম্ভব। আমি যদি আরও 10 লক্ষ বছর বাঁচি তাহলেও তোমার এ মুখ এ জীবনে ভুলতে পারবো না। কেনলির জামার হাতা চেপে ধরে ক্লিং বললে, আমার কথা বিশ্বাস করুন, এ ভদ্রলোক কি বলছেন আমি তার কিছুই বুঝতে পারছি না। কেনলি বললেন, উনি তোমাকে শনাক্ত করেছেন, তবু তুমি দোষ স্বীকার করছো না কেন? ক্লিং বলল, যে দোষ করিনি তাই আমাকে স্বীকার করতে হবে? সেদিন তোমার সঙ্গে আর একজন লোক ছিল। সে কে? কেউ নয়। আমি যখন ঘটনাস্থলে হাজির ছিলাম না তখন আমার সঙ্গে আবার থাকবে কে? এই যে সব রাত 8টার চুরি, এই সম্বন্ধে তুমি কি জানো? আপনি কি বলতে চান? আমার বিরুদ্ধে আরও সব চুরির মামলা আছে নাকি? গোয়েন্দারা
এমনই সব প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন, কিন্তু ক্লিংয়ের কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারলেন না। তার এক কথা, সে ব্রাউনকে আক্রমণ করেনি। রাত 8টার চুরি সম্বন্ধে বিন্দু বিসর্গও জানে না। গোয়েন্দারা বুঝলেন, ব্রাউনের মামলায় ক্লিংকে দোষী সাব্যস্ত করা যেতে পারে বটে, কিন্তু রাত 8টার চুরির মামলায় তার বিরুদ্ধে কিছুই প্রমাণিত হয়নি। তখন জ্যাফার্টিকে ডেকে আনা হলো। সর্বপ্রথমে যার সঙ্গে রাত 8টার চোরেদের একজনের মুখোমুখি দেখা হয়ে গিয়েছিল, তিনিও কয়েকজন লোকের ভেতর থেকে ক্লিংকে বেছে নিয়ে বললেন, এই লোকটিকে সেই চোরটার মতোই দেখতে বটে, কিন্তু এ ভিন্ন লোকও হতে পারে। তাহলে আপনি ঠিক শনাক্ত করতে পারছেন না? প্রায় তাই বটে, চোরের চেহারার সঙ্গে আর একটা মিল আছে, এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। ক্লিংকে রাহাজানির মামলায় বিনা জামিনে ধরে রাখা হলো। মর্গান বললেন, ক্লিং বন্দি, এখন দেখা যাক এর পরেও রাত 8টার চুরি বন্ধ হয় কিনা। তা যদি হয় তবে বুঝতে হবে ক্লিং সত্য সত্যই ওই চুরিগুলোর সঙ্গে জড়িত আছে। এপারে ক্যামডেন, ওপারে ফিলাডেলফিয়া, এবং দুই শহরের মাঝখান দিয়ে বয়ে যায় ডেলিওয়ার নদী। নদী পার হয়ে অপরাধীরা দুই শহরে গিয়েই উৎপাত করে, এবং নদী পার হয়ে গোয়েন্দাদেরও দুই শহরে গিয়েই কাজ করতে হয়। কিন্তু ফিলাডেলফিয়ায় এ পর্যন্ত রাত 8টার চোরদের কোনো উপদ্রব হয়নি। তার বদলে ঘটতে লাগলো অন্যরকম ঘটনা। আদালতে যেদিন অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেই তারিখেই ফিলাডেলফিয়ার ডাক্তার গ্রুয়েস যখন নিজের ডিসপেন্সারিতে বসে আছেন, তখন দুজন লোক এসে তার কাছে সর্দি কাশির ঔষধ চাইল। ডাক্তার গ্রুয়েস তার সঙ্গে কথা বলছেন, হঠাৎ একটা লোক রিভলভার বার করে বলল, তোমার কাছে টাকা কড়ি কি আছে, দিয়ে দাও। ডাক্তার বিনা বাক্য ব্যয়ে নিজের ব্যাগটা, তার ভিতরে 200 টাকা মতো ছিল, বার করে দিলেন। তবু অকারণেই তারা তাকে রিভলভারের দ্বারা নির্দয়ভাবে প্রহার না করে অদৃশ্য হলো না। পুলিশ ভাবল স্থানীয় অপরাধীর কীর্তি। আরও 2 সপ্তাহ পরে ঠিক ওইভাবেই নিজের ডিসপেন্সারিতে বসেই আক্রান্ত ও প্রহৃত হলেন ডাক্তার আরভিস রোজেনবার্গ। চোরেরা তাঁর কাছ থেকে হস্তগত করতে পারল 1750 টাকা। গোয়েন্দারা বললেন, একই দলের কীর্তি। 2 সপ্তাহ পরে স্থানান্তরে আবার সেই কাণ্ড। এবার স্ট্যানলি বক নামে আর এক ডাক্তারের পালা। প্রত্যেক ক্ষেত্রেই আবির্ভূত হয়েছিল 2 জন করে লোক, এবং প্রত্যেক ডাক্তারের কাছ থেকেই পাওয়া গিয়েছিল তাদের চেহারার বর্ণনা। কিন্তু পুলিশ তবু কোনো অপরাধীর নাগালি পেল না। এদিকে অ্যান্ডি ক্লিং যখন বাস করছে ক্যামডেনের জেলখানায়, তখনও বন্ধ হলো না রাত 8টার চুরিগুলো। সত্যি কথা বলতে কি, আদালতে যেদিন উঠল অ্যান্ডি ক্লিংয়ের মামলা, ঠিক সেই দিনই রাত 8টার সময়ে চোরের দল হানা দিল কলিংসুডের একখানা বাড়িতে, এবং যাবার সময় পেছনে রেখে গেল নিজেদের বিখ্যাত ট্রেডমার্ক, সেই ভাঙা জানালা, সেই সদর দরজায় চাপানো ভারী ভারী আসবাব, সেই খোলা খিড়কির দরজা। কেনলি বললেন, কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। মর্গ্যান বললেন, ক্লিংয়ের রাহাজানির সঙ্গে এই রাত 8টার চুরির কোনো সম্পর্ক নেই তাহলে। কেনলি বললেন, ক্লিং ধরা পড়বার পরও তার জুড়িদার রাত 8টার ব্যবসা চালিয়ে যাচ্ছে, এও তো হতে পারে। মর্গ্যান বললেন, তাতে আর আমাদের কি সুরাহা হবে? ক্লিং তো তার জুড়িদারদের নাম আমাদের কাছে ফাঁস করে দেবে না। এদিকে চুরির পর চুরি, ওদিকে ডাক্তারের পর ডাক্তারের উপরে আক্রমণ। 2 কাণ্ডই চলতে লাগলো একসঙ্গে। এই 2 ব্যাপারের মধ্যে যে কোনো যোগাযোগ আছে এমন সন্দেহ পুলিশের মনে ঠাঁই পেল না। কাগজওয়ালারা খাপ্পা হয়ে উঠল, কিন্তু পুলিশ নাচার। ডাক্তার হোরেশিও ক্যাম্পবেল ডিসপেন্সারিতে উপবিষ্ট। বাইরে থেকে দরজায় করাঘাত হলো। তিনি উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলেন 3 জন লোক বাইরে বেঞ্চির ওপর পাশাপাশি বসে আছে। একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, বড়ই ঠান্ডা লেগেছে ডাক্তার, ওষুধ টষুধ দিতে পারেন? ডাক্তার ক্যাম্পবেলের বুকটা ধড়াস করে উঠল।
ডাক্তারদের উপরে আক্রমণের কাহিনী তার জানতে বাকি নেই। আততায়ীদের চেহারার বর্ণনাও তিনি খবরের কাগজে পাঠ করেছেন। 3 জনের মধ্যে 2 জনের চেহারা সেই বর্ণনার সঙ্গে অবিকল মিলে যায়। কোনো রকমে বুকের কাঁপুনি থামিয়ে শান্তভাবেই তিনি বললেন, একটু অপেক্ষা করুন, আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। ঘরের ভেতরে ফিরে তিনি ধারণ করলেন টেলিফোন যন্ত্র। তারপরেই থানার লোক পেল তার বিপদের খবর। তারপর কাটল 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। প্রত্যেকটা মিনিট কি সুদীর্ঘ। প্রত্যেক মিনিটেই ডাক্তারের ভয় হয়, এই বুঝি ডাকাতের দল হুড়মুড়িয়ে ঘরে ঢুকে রিভলভার হাতে করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। 4 মিনিট, 5 মিনিট। অবশেষে ঘরের বাইরে শোনা গেল কাদের কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর। ডাক্তার বাইরে এসে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। সেখানে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ কর্মচারী। পরিচয় জিজ্ঞাসা করে জানা গেল 3 জন সন্দেহজনক আগন্তুকের মধ্যে 2 জন হচ্ছে সহোদর, নাম ওয়াল্টার ও ড্যানিয়েল গ্লেনন। তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের শ্যালক, নাম ওয়াল্টার স্যামসন। গোয়েন্দা জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করতে এসেছ? স্যামসনের ঠান্ডা লেগেছে, আমরা ওষুধ নিতে এসেছি। গোয়েন্দারা বললেন, স্যামসনের ঠান্ডা লাগার কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। স্যামসন বলল, ঠান্ডা লেগেছে আমার বুকের ভিতরে। আপনারা তা যদি দেখতে না পান সেজন্য তো আমি দায়ী নই। বেশ, থানায় চলো। যে 3 জন ডাক্তার আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে 2 জনের পাত্তা পাওয়া গেল। ডাক্তার বক কিছুক্ষণ লোক 3 জনের দিকে তাকিয়ে ওয়াল্টার গ্লেননকে শনাক্ত করলেন এবং ওয়াল্টার স্যামসন সম্পর্কে বললেন, ওকেও দ্বিতীয় ব্যক্তির মতো দেখতে বটে, কিন্তু আমি হলফ করে কিছু বলতে পারবো না। ডাক্তার রোজেনবার্গও ওয়াল্টার গ্লেননকে শনাক্ত করলেন এবং ড্যানিয়েল গ্লেনন সম্পর্কে বললেন, ওর সঙ্গে দ্বিতীয় ব্যক্তির মিল আছে বলেই মনে হচ্ছে। 3 জন আসামি প্রবল প্রতিবাদ করে জানালো তারা সম্পূর্ণরূপেই নিরপরাধ এবং ওই 2 জন ডাক্তারকে জীবনে তারা কখনো চোখে দেখেনি। তাদের উপরে বিনা জামিনে হাজতবাসের হুকুম হলো। ফিলাডেলফিয়ার ওয়াল্টার গ্লেনন ক্রমাগত প্রতিবাদ করছে, আমি নিরপরাধ, ডাক্তারদের আমি আক্রমণ করিনি। ক্যামডেনের অ্যান্ডি ক্লিংয়ের মুখেও ওই একই কথা, আমি নিরপরাধ, মিস্টার ব্রাউনের উপরে আমি হানা দেইনি। অথচ আক্রান্ত ব্যক্তিরা তাদের 2 জনকেই নিশ্চিত রূপে শনাক্ত করতে পেরেছেন। এদিকে 8:30টার চোরের দল নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে পরিপূর্ণ উৎসাহে। অবশেষে ক্যামডেনের মিসেস ক্যাথারিন অ্যান্টনের কাছ থেকে টেলিফোনে থানায় খবর এলো তার প্রতিবেশীর এক শিশুপুত্র একটি বাক্স কুড়িয়ে পেয়েছে। তার মধ্যে আছে বন্দুক, জড়োয়া গহনা, ঘড়ি ও আরও হরেক রকম দামি জিনিস। কেনলি তখনই যথাস্থানে গিয়ে হাজির হতে দেরি করলেন না। শিশুর নাম ফ্রেডি ডম, বয়স 7 বছর। সে একটা নয়, পেয়েছে 3-4টে বাক্স। একটা বাক্স খুলে দেখা গেল তার ভেতরে রয়েছে অনেক ঘড়ি, ফাউন্টেন পেন, রূপোর বাসন, আংটি, হীরাখচিত সোনার গহনা, একটা রিভলভার ও কতগুলো কার্তুজ। কেনলির বুকের ভেতর উচ্ছ্বসিত হয়ে উঠল রক্তস্রোত। বিপুল আগ্রহে অন্য বাক্স দুটোও তিনি খুলে ফেললেন তাড়াতাড়ি। সে 2টো বাক্সও ওই রকম সব দামি জিনিসে ঠাসা। এ যে রাজার ঐশ্বর্য। 2-1খানা গয়না পরীক্ষা করেই বোঝা গেল সেগুলো হয়েছিল রাত 8টার চোরের দলের করতলগত। এ যে স্বপ্নাতীত সৌভাগ্য। শিশুর দিকে ফিরে কেনলি শুধলেন, খোকাবাবু, এগুলো তুমি কোথায় পেয়েছ? নদীর ধারে খুব ভোরবেলায় খেলা করতে গিয়েছিলাম। সেইখানে ছুটাছুটি খেলা করতে করতে আমি আর একটু হলেই বাক্সগুলোর ওপর হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর কি। তুমি বাক্সগুলো খুলে দেখেছিলে? তা আবার দেখিনি। আমি ভেবেছিলাম এগুলো হচ্ছে বোম্বেটেদের গুপ্তধন। তারপরে তুমি সোজা বাড়িতে চলে এলে বুঝি? আমার যেসব বন্ধু বাক্সগুলোকে বাড়িতে তুলে আনবার জন্যে সাহায্য করতে চাইল,
বাক্সের কোনো কোনো জিনিস নিয়ে আগে তাদের কিছু কিছু উপহার দিয়েছিলাম। কি কি জিনিস বাছা? অত কিছুই আমার মনে আছে, যে যা চাইলো তাই। ফ্রেডি ডমের মায়ের দিকে ফিরে কেনলি বললেন, আপনি পেয়েছেন এক আশ্চর্য সৎপুত্র। বেশিরভাগ ছেলেই এরকম কিছু পেলে আর কারোর কাছে সে কথা প্রকাশ করত না। থানায় যখন বাক্স 3টে নিয়ে আসা হলো, সবাই তখন চরম বিস্ময়ে একেবারে হতবাক। মর্গ্যান বললেন, এত ঐশ্বর্য নদীর ধারে পরিত্যক্ত হলো কেন? যে এমন কাণ্ড করেছে তাকে আমরা খুঁজে বার করব কোন উপায়ে? কেনলি বললেন, আমিও সেই কথা ভেবে দেখেছি। আমার কি সন্দেহ হয় জানো? ক্লিং ধরা পড়াতে তাদের জুড়িদার ভয় পেয়ে এই কার্য করেছে। জিনিসগুলো ভালো করে পরীক্ষা করে দেখা যাক, নতুন কোনো সূত্র পাওয়া যায় কি না। রাত 8টার চোরের দল যেখান থেকে যেসব জিনিস চুরি করেছিল পুলিশের কাছেই ছিল তার সুদীর্ঘ তালিকা। পরীক্ষা কার্য যখন চলছে সেই সময়ে মর্গান বাক্স হাতড়ে বার করলেন একটা নকল চামড়ার ব্যাগ। একখানা ট্রলি হস্তান্তরপত্র ছাড়া তার ভেতরে আর কিছুই ছিল না। মর্গ্যান বললেন, এই ব্যাগের উপরে সম্ভবত কারোর নামের 2 আদ্য অক্ষর লেখা আছে, DL। এরকম ব্যাগ তো ছোকরারাই ব্যবহার করে। এর মানে কি? হ্যাঁ, এ ছোকরাদের উপযোগী ব্যাগই বটে। এমন এক ছোকরা যার নামের 2 আদ্য অক্ষর হচ্ছে DL। যদিও তা হয়তো সম্ভবপর নয়, তবু একটা কথা আমার মনে হচ্ছে। কি কথা? একটু আগেই গ্লসেস্টারের থানা থেকে ফোন এসেছিল ডেভিড টিঙ্গো নামে এক ছোকরার খবরাখবর নেবার জন্যে। সেও নাকি তার একটা চামড়ার ব্যাগ হারিয়ে ফেলেছে। DL তো ডেভিড টিঙ্গোরও নামের আদ্য অক্ষর হতে পারে। কেনলি তৎক্ষণাৎ জাগ্রত হয়ে বললেন, চলো সেখানেই যাই। তার আধ ঘন্টা পরেই গ্লসেস্টারের থানায় গিয়ে মর্গান ও কেনলির সঙ্গে ডেভিড টিঙ্গোর যেসব কথাবার্তা হলো আমরা তা বর্ণনা করেছি এই গল্পের 2য় অধ্যায়ে। তবু এখানে একটু খেই ধরিয়ে দেওয়া দরকার। টিঙ্গো স্বীকার করল ব্যাগটা তারই, 3 দিন আগে হারিয়ে গিয়েছিল। গোয়েন্দারা তাকে সেই ব্যাগের ভেতরে ট্রলি হস্তান্তর পত্রখানাও দেখালেন। প্রথমটা সেখানাও সে নিজের বলে মেনে নিল, কিন্তু পর মুহূর্তেই রক্তহীন হয়ে গেল তার মুখ। সে তাড়াতাড়ি বলে উঠল, না না, ওখানা আমার নয়। আমি কি বলতে কি বলে ফেলেছি, আপনারা আমার মাথা গুলিয়ে দিয়েছেন। হস্তান্তরপত্রের উপরে ছিল গতকালকের তারিখ, অথচ টিঙ্গো বলে তার ব্যাগ খোয়া গেছে 3 দিন আগে। তার মানে গতকালও এই ব্যাগটা ছিল তার কাছেই। কেন সেই মিথ্যে কথাটা বলল? পুলিশের সন্দেহ হলো জাগ্রত। ডেভিড টিঙ্গোকে নিয়ে গোয়েন্দারা গেলেন তার বাড়িতে। তার বাবা তখন কর্মস্থলে গিয়েছেন। বাড়িতে ছিলেন কেবল তার মা। তাদের বাসা খানা তল্লাশ করে সন্দেহজনক বিশেষ কিছুই পাওয়া গেল না, কেবল একটা রিভলভার ছাড়া। সেটা বেলজিয়ামে প্রস্তুত এবং লুকানো ছিল ডেভিড টিঙ্গোর শোবার ঘরের বিছানার তলায়। তাকে জিজ্ঞেস করা হলো রিভলভারটা কোথা থেকে সে পেয়েছে। সে বেশ সপ্রতিভভাবেই বলল, রাস্তায় একখানা আরোহীহীন মোটর গাড়ি দাঁড় করানো ছিল, ওটা পড়েছিল তার পেছনের আসনে। ছেলেবেলা থেকেই আমার মনে একটা রিভলভার পাবার ইচ্ছা প্রবল ছিল, তাই লোভ সামলাতে পারিনি। রিভলভারটা চুপি চুপি তুলে নিয়ে সরে পড়লাম। তার আগে জীবনে আর কোনো দিন আমি চুরি করিনি। তার কাছ থেকে আর কোনো তথ্য উদ্ধার করা গেল না। রাত 8টার চোরের দল এ পর্যন্ত যাদের বাড়ির ওপরে হানা দিয়েছিল তাদের প্রত্যেককেই থানায় আহ্বান করা হলো 3-4টে বাক্সে পাওয়া চোরাই মালগুলো শনাক্ত করার জন্য। সেই বেলজিয়ামে প্রস্তুত রিভলভারটা দেখেই জনৈক মহিলা বললেন, ওটা আমাদের সম্পত্তি, চোরেরা আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছে, কিন্তু রিভলভারের ক্লিপটা তাড়াতাড়িতে বা ভুল করে নিয়ে যেতে পারেনি, এখনও আমাদের বাড়িতেই পড়ে আছে। তৎক্ষণাৎ ক্লিপটা আনিয়ে পরীক্ষা করে দেখা গেল তা খাপ খেয়ে যায় যথাযথভাবেই।
কেনলি বললেন, টিঙ্গো, রিভলভারটা তাহলে তুমি কোনো মোটর গাড়ি থেকে চুরি করনি। তুমি যে রাত 8টার চোরদেরই একজন। এইবারে তা স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। তুমি কি এখনো মিথ্যে কথা বলতে চাও? না, ডেভিড টিঙ্গো আর মিথ্যা কথা বলতে চায় না, কিন্তু সে যেসব আজব কথা বলল তা শ্রবণ করে গোয়েন্দাদের চিত্ত একেবারে চমৎকৃত হয়ে গেল। রাত 8টার চুরিতে তার জুড়িদার ছিল না অ্যান্ডি ক্লিং। টিঙ্গোর একমাত্র জুড়িদার হচ্ছে তার পিতা স্বয়ং। সে বলল, বাবা রোজ রাত্রে চুরি করবার জন্যে আমাকে জোর করে সঙ্গে নিয়ে যেতেন। আমাকে তার সঙ্গী হতে হতো ইচ্ছার বিরুদ্ধেই। তাই রাত্রে প্রায়ই আমি পালিয়ে পালিয়ে বেড়াতাম। যেদিন আপনারা প্রথম আমাকে থানায় নিয়ে আসেন, সেদিনও আমি বাবার ভয়ে রাত্রে রাস্তায় মোটরে শুয়ে ঘুমাচ্ছিলাম। সেই রাত্রেই ডেভিড টিঙ্গোর বাবা ধরা পড়ল। তার নাম বেঞ্জামিন টিঙ্গো। ধরা পড়েই সে অপরাধ স্বীকার করতে একটু ইতস্তত করল না। সে এক অদ্ভুত চরিত্রের লোক, সত্যিকার ডাক্তার জেকিল ও মিস্টার হাইড। দিনের বেলায় ভালো চাকরি করে, মাহিনা পায় হপ্তায় 500 টাকা। সকলেই তাকে অত্যন্ত সাধু, ভদ্র ও নম্র প্রকৃতির মানুষ বলেই জানে। সে যার পর্নায় ধর্মভীরু। নিজের বাড়ির প্রত্যেক ঘরে রাখে এক একখান করে বাইবেল। সে নিজের বাড়ির একটা গুপ্তস্থান থেকে আরও 40,000 টাকার চোরাই মাল বার করে দিয়ে বলল, পুলিশ চারদিকে ধরপাকড় করছে বলে ভয় পেয়ে আমি 3 বাক্স চোরাই মাল নদীর ধারে ফেলে দিয়ে এসেছিলাম। সেই সঙ্গে ভ্রমক্রমে গিয়েছিল আমার ছেলের চামড়ার ব্যাগটাও। কিন্তু এখনও গোয়েন্দাদের জন্যে অপেক্ষা করে আছে নতুন নতুন বিস্ময়। বেঞ্জামিন টিঙ্গো নিজেই বলল, ফিলাডেলফিয়ার ডাক্তারদের উপরে হানা দিয়েছিলাম আমরাই। ডেভিড টিঙ্গো বলল, অ্যান্ডি ক্লিংকে বিনা দোষে ধরা হয়েছে। বুড়ো জর্জ ব্রাউনকে রিভলভারের দ্বারা আঘাত করেছিলাম আমিই। তাদের কথা যে মিথ্যে নয় সে প্রমাণ পেতেও বিলম্ব হলো না। নির্দোষ ব্যক্তিরা মুক্তি লাভ করল, আসামিরা গেল কারাগারে। আর সেই ছোট্ট জর্জ ফ্রেমিডম, যে আবিষ্কার করেছিল চোরাই মালের বাক্স 3টে, সে উপহার লাভ করল একখানি বাইসাইকেল।